সারাটা দিন প্রাক্তন প্রেমিকের বিয়ের সকল কাজকর্ম করে সন্ধ্যাবেলা যখন দুমুঠো খাবার নিয়ে রান্নাঘরে খেতে বসলো অনিমা, ঠিক তখনই কেউ একজন তার চুলের মুঠো করে খাবারের থালাটা ছুঁড়ে ফেলে দিল অনেক দূরে। সাথে সাথে ক্লান্ত শরীরের অসহ্য ব্যথায় কুঁকড়ে উঠল সে। সারাদিনের ক্লান্তি আর তার সাথে দুর্বল শরীরে এতটা আঘাত সহ্য করার ক্ষমতা তার নেই। চোখ বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অবাধ্য নোনা জল। অশ্রুসিক্ত নয়নে সামনের লোকটির দিকে তাকাতেই একরাশ ঘৃণা এসে ভর করল তার মন কুঠিরে। কেননা এই সেই ব্যক্তি যার কারণে তার জীবন আজ এমন সংকট মুহূর্তে। হঠাৎ ছিঁড়ে যাওয়া হাতের কবজি ধরে টেনে নিয়ে বাইরে নিয়ে চলল সেই ব্যক্তিটি। তাতেই যেন বারবার ব্যথায় কুঁকড়ে ওঠে অনিমার ক্ষত হওয়া শরীরখানি। কিন্তু তাতে বিন্দুমাত্র হেলদোলে নেই সামনের ব্যক্তিটির। ঠোঁট চেপে বারবার ব্যথা সয়ে নিচ্ছে সে। আর লোকটি তাকে শক্ত হাতে ধরে নিয়ে চলল সামনের দিকে। পরক্ষণে রক্তচক্ষু নিয়ে সামনের ভরা বিয়ের অনুষ্ঠানের লোকসম্মুখে ছুড়ে মারল অনিমাকে। তাতেই যেন হুঁশ ফিরে এলো অনিমার। কেননা এতক্ষণ অসহ্য যন্ত্রণাময় অবস্থা আর আপন ভাবনার মাঝে ছিল বলে পারিপার্শ্বিক কোনো হুঁশে ছিল না সে। তার মাঝেই লোকটি বলে উঠল, কি যেন বলছিলেন মিস্টার খান? আমার দাদা ভাইয়ের সাথে এই মেয়েটার সম্পর্ক ছিল, হাসালেন। যেটা শোনাচ্ছেন তার পুরোটাই মিথ্যা। ও আই সি। তাহলে সত্যটা কি বলুন আমাদেরকে, আমরা শুনতে চাই। কেন সকলে বলা বলে করছে তরুণের সাথে এই অনিমার নামে মেয়েটার সম্পর্ক ছিল? আর বাজে কত কি? অফকোর্স সত্যটা শোনাতে চান তো তাহলে শুনুন। এই মেয়েটা আমাদের বাড়ির একজন সার্ভেন্ট মাত্রই, যাদের ঠিকানা বাড়ির রান্নাঘর আর কাজের অন্তরালে। সার্ভেন্ট কথাটা কানে আসতেই দু কদম পিছিয়ে গেল অনিমা। তাকে এত বড় অপমান করলো লোকটি। শব্দটা যত ছোট তার গভীরতা ঠিক কতটুকু সেটা হয়তো আন্দাজ করার ক্ষমতা লোকটির নেই বলে তাকে অপমান করলো সে। তার উপর লোক সমাগমে ভরপুর এই অনুষ্ঠানে তাকে ঠিক কী কারণে এমন অপমান করলো তা বুঝতে পারল না অনিমা। মাথা নিচু করেই নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে সে। পাশ থেকে কেউ বলে উঠল, তুজন, এসব কি? মুখ সামলে কথা বলো। ও তোমার বোন হয়, আপন না হলেও একই রক্তের অংশীদারি তোমরা। মা প্লিজ, ভাইয়াকে বলতে দাও। তোমায় ভাইয়া আগেও বলছিল এই মা বাপ মরা মেয়েকে বাড়িতে না রাখতে, কিন্তু শুনলে না ভাইয়ার কথা। নিজের মা বাপকে একসাথে খেয়েও মন ভরেনি তার। এখন হলো তো, দুধ দিয়ে কালছাপ পোষছো তোমরা। মেয়ের কথায় চুপ হয়ে যান আসমা চৌধুরী। অসহায় দৃষ্টিতে নিক্ষেপ করলেন অনিমার দিকে। নিজে থেকেও কিছু করতে পারছেন না অনিমার জন্য। হাত পা তা অদৃশ্য শিকলে বাঁধা যে। পাশ থেকে কোনো এক মহিলা বলে উঠল, এ কেমন মেয়ে রে বাবা, যে থালিতে খায় সেই থালিটাই ফুটো করে। আরেকজন বলেন, ঠিক বলছেন আপা, এমন মেয়ে যেন আর কারো ঘরে না হয়। কথা শেষ না হতেই অন্য আরেকজন বলে উঠল, মেয়েটার মরে যাওয়াই উচিত। চৌধুরী বাড়ির মান সম্মানটা একা নিজেই ডুবিয়ে দিল। বলি মেয়ে, কাজের মেয়ে হয়ে সাহেবের ছেলের সাথে সম্পর্ক করলি সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য? এমন হাজারো আপত্তিকর কুৎসিত কথাবার্তা বলছে সকলে। এমন কথাগুলো বারবার ছারখার করে দিচ্ছে অনিমার নরম কোমল মনটা। আর কালসাপ কথাটা যেন তীরের মতন ভিড়ল অনিমার মনে। যে মেয়েটা সারাদিন অনিমা ছাড়া কিছুই বুঝতো না, সেই কয়েকদিন সময়ের ব্যবধানে তাকে কালসাপ বলে লোক সম্মুখে পরিচয় দিচ্ছে। কি আজব তার জীবনটা। কয়েকদিন আগেও যারা আপন ছিল তারাই আজ তাকে পর ভাবছে। কালসাপ সার্ভেন্ট বলে লোক সম্মুখে পরিচয় দিচ্ছে। আপন মানুষের এমন ব্যবহার কখনো আশা করেনি অনিমা। হ্যাঁ, যে ব্যক্তিটি অনিমার সাথে এত রুড বিহেভ করেছিল সেই হলো তার প্রাক্তন প্রেমিক তুরন ইনকিয়াত চৌধুরীর ছোট ভাই তুরজন ইনকিয়াত চৌধুরী, যে কিনা সম্পর্কে অনিমার মামাতো ভাই হয়, যাকে বাঁচাতে একটা সময় নিজেই রক্তদান করেছিল সকলের অগোচরে। আর আজ সেই মানুষটি তার সাথে এমন আচরণ করলো। অপমানকর বিষয়টা করতে সহজ হলেও অনিমার মনে শক্ত দাগ কেটে দিল আজ। যাকে বাঁচাতে কত কি করলো আর সেই আজ আর ভাবতে পারছে না সে। দৌড়ে চলে এলো সেখান থেকে।
নিজ রুমে এসে দরজা বন্ধ করে পাশেই হাঁটু গেড়ে বসে পড়ল সে। কি থেকে কি যে হয়ে গেল! তুরনও আজ আর তার হয়ে কিছুই বলল না তুর্জনকে, এত অপমান করা সত্ত্বেও। কিন্তু কেন? তুরন তো সেখানে উপস্থিত ছিল, কেন সে প্রতিবাদ করলো না? 3 বছরের প্রেমকে সে চাইলে কি প্রণয়ে রূপ দিতে পারতো না? পারতো না তার ভালোবাসাকে নিজের করে রাখতে? সবটাই কি তাহলে নাটক ছিল? এত ভালোবাসা, এত কেয়ার, কেন এমন করে তার জীবন শেষ করে দিল তার? কি অপরাধ করেছিল সে? তার মা বাবা তাকে বাঁচাতে গিয়ে নিজেরাই না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন, এটাই কি তার দোষ? সে আর কিছু ভাবতে পারছে না, মাথাটা ধরে আসছে তার। এখন হয়তো কিছুক্ষণ নীরবে চক্ষু জল বিসর্জন দিলে হয়তো ভালো লাগবে। ঘণ্টাখানেক নীরবে অশ্রু বিসর্জন দেওয়ার পর ওয়াশরুমের দিকে ছুটল অনিমা। তাকে দ্রুত ফ্রেশ হতে হবে, কেননা রান্নাঘরের অনেক কাজ এখনো বাকি আছে। কাজগুলো ফেলে রাখলে তার বড় মামি হয়তো রেগে যেতে পারেন, তাতে সে তার গায়ে হাত তুলতেও দুবার ভাবে না। সাথে অপমান আছেই, এছাড়া সে অনিমার মা বাবাকে নিয়েও বাজে কথা বলতে ছাড়ে না। কেননা এই বাড়িতে একমাত্র ছোট মামি আর ছোট মামা ছাড়া সকলের কাছে এখন সে চক্ষুশূল। আগে যে কয়েকজন তাকে দেখতে পারত, তারাও কয়েকদিন ধরে তাকে কোনো না কোনোভাবেই অপমান অপদস্থ করে, কথায় কথায় কুঠা দেয়, যা অনিমা নীরবে সহ্য করে তার একমাত্র ছোট মামি আর মামার দিকে চেয়ে। এই মানুষ দুটো না থাকলে হয়তো তার অস্বস্তিও পাওয়া যেত না, তাই সব কিছু সয়ে নিতে হয়। তার মাঝেই হঠাৎ টুং করে মেসেজের আওয়াজে ধ্যান ভাঙল অনিমার। মেসেজটা এসেছে আননোন নম্বর থেকে। মোবাইল হাতে নিয়ে ওপেন করলো মেসেজটা। তাতে স্পষ্ট লেখা আছে, প্রিয় ফুলপুরি, কেমন আছো? নিশ্চয়ই ভালো নয়, কেননা কিছুক্ষণ আগেই লোকসম্মুখ অপমান করে তোমায় এই দুর্জন ইনকিয়াত চৌধুরী আর তনুজা চৌধুরী। অবশ্যই তারা এর শাস্তি পাবে, কেননা আমার প্রেয়সীকে অপমান করার ফল তাদের ভোগ করতেই হবে। অ্যান্ড ইটস ফাইনাল, অ্যান্ড দে হ্যাভ টু পুট আপ উইথ ইট। বাই দ্য ওয়ে, আজ সাদা হলদে শাড়িতে বেশ মানিয়েছে তোমায়, কিন্তু একটা জিনিসের বেশ অভাব ছিল, সাদা ফুলের গাজরা। খোপায় বাঁধলে বেশ মানাতো। এনিওয়েজ, তোমাকে কাছে পেলে এসবের একদম কমতি রাখবো না প্রেয়সী, ভালোবাসি। এমন মেসেজ পড়ে বেশ অবাক হলো অনিমা। আবার মুখে হাসির রেখাও ফুটে উঠল, আর ভাবতে লাগলো, লোকটা আমায় চিনে, কিন্তু কিভাবে? আবার আমায় অপমান করেছে বলে তাদের শাস্তিও দিবে, তাও আবার যন্ত্রণাদায়ক। মাই গড, কে হতে পারে এই লোকটা? নিশ্চয় মেয়ে পক্ষের কেউ, কিংবা তার পরিচিত। কিন্তু মেয়ে পক্ষের লোক তো তাকে আজই দেখলো, কিন্তু লোকটা সামনে এলো না কেন? কি চায় সে? আমার নাম্বারই বা পেলো কোথা থেকে? এমন হাজারো উদ্ভট প্রশ্ন খেলে যাচ্ছে তার মনে। সে আর কিছু না ভেবে দ্রুত গায়ে ওড়না জড়িয়ে দরজা খুলে রান্নাঘরে চলে গেল। কি ভেবেছে এই দুর্জন ইনকিয়াত চৌধুরী? আমার প্রেয়সীর দিকে তার নজর বরাবরই খারাপ ছিল। এতদিন তরুণকে ভালোবেসেছিল বলে তাদের মাঝে তৃতীয় ব্যক্তি হয়নি, কিন্তু আর পারলাম না। এই তরুণ ইনকিয়াত চৌধুরীও আমার ফুলপরীকে কষ্ট দিল, বিশ্বাসঘাতকতা করলো আমার ফুলপরীর সাথে। এদের আমি এমন শাস্তি দেব না, তারা নিজেরাই নিজেদের মৃত্যুর জন্য কাঁদবে। গেট রেডি ফর ইয়োর পানিশমেন্ট, বেইব। বলেই বিকট কণ্ঠ রাগান্বিত স্বরে হাসল লোকটি, কেননা এই হাসিটা কারো কালে পরিণত হবে। অনিমার ছবি হাতে নিয়ে বলতে শুরু করলো, আই প্রমিস, সকল দুঃখ কষ্টে তোমার ছায়া হব আমি। কোনো কষ্ট যেন ছুঁতে না পারে তোমায়, সে ব্যবস্থা করছি প্রেয়সী। খুব শীঘ্রই আপন করে নেব তোমায়। তুমি একমাত্র এই রুদ্ধ সাহারিয়ারের, রুদ্ধের ফুলপরি তুমি। নিস্তব্ধতায় আচ্ছন্ন মধ্যরাতীয় শহরের কোন এক দ্বিতল ভবনের এক কোণে ভাবলেশীনভাবে দূর আকাশ পানে চেয়েছে অনিমা নামের রমণীটি। বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে অনেক আগেই। এখন হয়তো তার ভালোবাসার মানুষটি অন্য কারো কুলে মাথা দিয়ে ফ্যামিলি প্ল্যানিং করছে। সে ভাবছে আজ সে কারো কাছে ঠাট্টার ফুলঝুরি, আর কারো কাছে খুব কাছের কেউ। তবে এসবে চিন্তা নেই তার। তবুও সে ব্যস্ত তার জীবনের সুখকে ত্যাগ করে দুঃখ কষ্টকে আপন করে নিতে, কারণ জীবন চলার পথে এসবই তার সঙ্গী। তার ভাবনা ভাঙল ঘাড়ে কারো গরম নিঃশ্বাসের আঁচড়ে। আর চোখে তাকিয়ে
আঁখি নিক্ষেপ করলো সেদিকে। মুহূর্তের আষাঢ়ের কালো মেঘে ছেয়ে গেল তার কোমল মন। কেননা তুরন এসে দাঁড়িয়েছে পাশে, একদম গা ঘেঁষে। তার কাছে থেকে কিছুটা সরে এলো অনিমা, কারণ সে এখন তার নয়, কারো ব্যক্তিগত সম্পদ। এক সময়কার প্রিয়জন হলেও যেটা ছিল প্রয়োজনে মাত্র। আর আজ সে অন্য কারো স্বামী। কথাটা মনে আসতেই মনটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, জীবনটা কি অদ্ভুত, তাই না তুরন? হঠাৎ এই কথা মনে হলো যে? মনে হওয়ার এই কথা নয় কি? এই যে আপনি আমার ছিলেন, কিন্তু আজ যাকগে, আপনার এখন মুনাফুর সাথে থাকার কথা। আফটার অল ভাবি হয় আমার। তাছাড়া আজ আপনাদের কাঙ্ক্ষিত বাসরাত বলে কথা। বলেই তাচ্ছিল্যপূর্ণ হাসি উপহার দিল অনিমা। অনি প্লিজ, আমাকে এসব বলো না। আমি তোমায় ভালোবাসি, শুধু তোমায়। এ কথা বলে তুরন অনিমার দিকে কয়েক পা এগিয়ে যেতেই অনিমা শক্ত কণ্ঠে বলে উঠল, আর এক কদম সামনে এগোবেন না মিস্টার তরুণ ইনকিয়াত চৌধুরী। কি ভেবেছেন কি আপনারা? হ্যাঁ, মেয়েরা কি আপনাদের হাতের পুতুল? যেমনটা চাইবেন ঠিক তেমন করে ইউজ করবেন মেয়েদের, আর কাজ শেষ হলে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেবেন। অবশ্য এসব আপনারা আর বলতে পারল না অনিমা। শক্ত হাতে মুখ চেপে ধরল তুরন অনিমার। ব্যাস, অনেক বলেছ। আর না, আমি বলি এবার, এই বিয়েতে আমার কোনো কালেই মত ছিল না। না, আমি এই বিয়েতে রাজি ছিলাম। আমায় জোর করে ভয় দেখিয়ে এই বিয়েতে রাজি করিয়েছিল কারো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে। আর কি যেন বলছিলে, রিয়ার মতন মেয়েকে আপন করতাম। হাউ ফানি! যাকে আমি দু চোখ ভরে ঘৃণা করেছি তারই আপন করে নিব। ব্যাপারটা বেশ ফানি জোকসের মতো ছিল, তাই না? বলে হনহনিয়ে চলে গেল তুরন। অনিমা এক ধ্যানে চেয়ে রইল তুরনের যাওয়ার পথে। ভাবছে কিসের স্বার্থের কথা বলল তুরন, আর কার প্রাণেরই বা ভয় দেখিয়েছে তাকে, যার জন্য সে 3 বছরের সম্পর্ক মাত্র 3 সেকেন্ডেই শেষ করে দিল। না, সে আর ভাববে না। যে তার হয়নি সে কখনো তার ছিলই না। সে শুধু সময়ের মোহ ছিল মাত্র। তাকে যে করেই হোক এসব ভুলতে হবে। তার এখনো অনেক পথ চলা বাকি আছে। তাকে তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে, কিন্তু কিভাবে করবে সেটা সে জানে না। এমনিতেই বড় মামি আর মামু তাকে পড়ালেখা করতে মানা করেছেন। তার উপর সে যদি তার বাবা মায়ের স্বপ্ন পূরণ না করে, তারা মরেও শান্তিতে থাকতে পারবে না। এক গোলক ধাঁধায় পড়ে গেলে সে কি করবে? সে তার মন বেয়ে কিছু দীর্ঘশ্বাস, হৃদয় কাঁপানো কথা বেরিয়ে এলো। আর একটা নিস্তব্ধ রাতের সাক্ষী রয়ে গেলাম আমি। কিছু নীরব অবিশ্বাস আর কিছু চাপা দীর্ঘশ্বাসেরও ঝুল বারান্দায়, গায়ে চাদর মোড়ানো। আমি গ্রিলের ফাঁক গলে উড়ে আসা কুয়াশায় ল্যাম্পপোস্টের আলো পড়ে অদ্ভুত ভুতুড়ে দৃশ্যের নীরব সাক্ষী আমি। দূরে ঠায় হয়ে থাকা গাছগুলোর পাতা থেকে টুপ করে ঠিক কয়েক ফোঁটা শিশির বিন্দু ঝরেছে, তার হিসেব করেছি আমি কড়াই গন্ডায়। নিস্তব্ধ রাত্রিরে কোনো মানবীর চাপা কান্নার আওয়াজ করেছে আমায় ব্যতিব্যস্ত। আমার চোখের কোণ বেয়ে পড়ে গেছে শুধু 2 ফোঁটা নোনা জল। তবে আমি কাঁদিনি মোটেও, কারণ সাক্ষীদের কোনো আবেগ থাকতে নেই। দূরে, আরও একটু দূরে ধীরে বয়ে চলেছে যে নদী, তার বুকে আজ নেই কোনো ঢেউয়ের ছলাৎছল। সেটাও বোধহয় শুধু আমারই অগোচরে ঘটে চলেছে, নাকি আরও কোথাও কোনো এক ঝুল বারান্দায় রয়েছে বসে অন্য কোনো এক রমণীয়। সেও হয়তো আমার মতো করেই আরও কোনো নিশুতি রাতের উপন্যাসের নীরব সাক্ষী রয়ে গেল। এই তো আর কিছুক্ষণ বাকি সময়ের, তারপর পূর্ব গগনে উঠে যাবে সেই টুকটুকে লাল সূর্যে, রাত্রির হবে শেষ। কিন্তু সেই যে কোনো একটা অবিশ্বাস মাখানো দীর্ঘশ্বাস, শিশির বিন্দুর ঝরে পড়ে যাওয়ার, সব কিছুই থেকে যাবে আড়ালে, বুকে জমানো ছাই চাপানো অনুর্বর জমিনে। দীর্ঘশ্বাস ফেলে ছাদে বয়ে চলে এলো নিজ রুমে, যেখান থেকে শুরু হবে তার আরও একটা তিক্তময় দিন। হয়তো এ বাড়িতে না হয় অন্য কোনো এক জগতে। কোন এক রূপসী রমণীর হাস্যোজ্জ্বল ছবি দিয়ে পুরো রুম সাজিয়ে তুলেছে রুদ্ধ। রুমের এমন কোনো জায়গা অবশিষ্ট নেই যা খালি পড়ে আছে। সে তার প্রেয়সীর জন্যই আলাদা এই জগৎ তৈরি করেছে এখানে। একটা ছবির দিকে তাকিয়ে প্রেমময় কণ্ঠে বলে উঠল, তুমি কতটা সুন্দর তা বলার জন্য আমার এই শব্দগুলি যথেষ্ট নয়। লোকে বলে যে মানুষ নাকি কেবল একবার প্রেমে পড়ে, তবে আমার ক্ষেত্রে এটি কখনো সত্য হতে পারে না। কারণ যতবার আমি তোমায় দেখি ঠিক ততবারই
আমি তোমার প্রেমে পড়ে যাই নতুন করে। আবার কিছু একটা ভেবে বলল, আমি যদি আমার জীবনের একটি বিশেষ জিনিস তোমাকে দিতে পারতাম, তবে হয়তো আমি তোমাকে আমার চোখের মাধ্যমে আমার হৃদয়টা দেখার ক্ষমতা দিতাম। তবেই তুমি বুঝতে পারতে তুমি আমার জন্য ঠিক কতটা স্পেশাল। হঠাৎ কারো উপস্থিতিতে ধ্যান ভাঙল রুদ্ধের। বেশ রাগও হলো ওর, কিন্তু পরক্ষণেই শান্ত হয়ে গেল। পাশ ফিরে দেখলো সার্ভেন্ট এসেছে তাকে ডাকতে। ছোট স্যার, বড় স্যার ডেকেছে আপনাকে। যাও, আমি আসছি। বলা মাত্রই চলে গেল। রুদ্ধ ফোব হাতে কারো কাছে ফোন করলো। ওপাশে রিসিভ হতেই, খবর কি? স্যার, সবটা আপনার কথা মতোই হচ্ছে, তবে জাহের আলী আপনার বিরুদ্ধতা করতে চাচ্ছে। আপনাদের কোম্পানির 1/4 মালিকানা আপনার বাবা তাকে দিয়েছিল, শুধু তার মেয়ে লিসার সাথে আপনার বিয়ে দিবেন বলে। বাকিটা এখনো জানতে পারিনি। ওকে, আমি কাল আসছি। আর তুর্জনের খবর কি? তার ব্যবস্থা কি আমায় করতে হবে নাকি তোমরা করবে? ড্যাম ইট, তোমরা কোনো কাজেরই না, সবকটে স্টুপিডের দল। স্যার, সবটা হয়ে যাবে। কালকের মধ্যেই যেন তুর্জনকে পায়, অ্যাট অ্যানি কস্ট। ওকে স্যার। রাগে ফোন কেটে দিল রুদ্ধ। সবকটাই স্টুপিড। রাগে ফুসফুস করতে করতে নিচে নেমে এলো রুদ্ধ। সামনের করিডোরে বসে আছেন রুদ্ধের বাবা ফারদিন শাহরিয়ার। দেশের নামকরা ইন্ডাস্ট্রিয়াস তিনি, তার উপর শহরের মন্ত্রীও তিনি, তাই তার পাওয়ার একটু বেশি দেশের আনাচে কানাচে। সামনে রুদ্ধকে দেখে একটু নড়ে চড়ে বসলেন, কেননা অন্য সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করলেও রুদ্ধকে জমের মতন ভয় পান তিনি। সেটা অবশ্য তিনি মনে মনে বিশ্বাস করেন। রুদ্ধই বলে উঠল, কিছু বলবেন মিস্টার ফারদিন শাহরিয়ার? মুখ সামলে কথা বলো, তোমার বাবা হই আমি। বাবা? সেটার যোগ্যতা আপনার আছে? আমার মাকে আমার থেকে আলাদা করে আবার বাবা অধিকার আদায় করতে আসছেন? ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? যোগ্যতার কথা শুনে মুখটা পানসে হয়ে গেল ফারদিন শাহরিয়ারের। কোন মুখে তিনি রুদ্ধকে শাসন করবেন, যেখানে তিনি সব নষ্টের কাঠিগড়া? আজ তার কারণেই তার ছেলেটা তার সাথে এমন আচরণ করে। সবটার যে মূল তিনি নিজেই। প্রসঙ্গ পাল্টাতে বলে উঠল, বাই দ্য ওয়ে, কেন ডেকেছেন সেটা বলুন। আফটার অল সময়ের দাম আছে আমার। তোমার বিয়ের ব্যাপারে। হোয়াট? সবটা জানার পরেও এমন করার মানে আমি ঠিক বুঝতে পারছি না। নেক্সট টাইমে আমার এই বিষয়ে বলার আগে দুবার ভাববেন। আসি। হনহনিয়ে চলে গেল রুদ্ধ। রুদ্র, রুদ্র শোনো। আহা মাগো। হঠাৎ বাবার কাতর কণ্ঠ শুনে পিছন ফিরতেই হাত পা ঠান্ডা হয়ে এলো রুদ্ধের। বাবুর কাতর কণ্ঠে শুনে ছুটে এলো রুদ্ধ। তাকে দেখে কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় সে, কারণ বাঁ হাতে গুলি লেগেছে ফারদিন শাহরিয়ারের। বুলেটটা কাঁধের ঠিক নিচের দিক দিয়ে আঘাত করে শরীরের এসপার ওসপার হয়ে সামনে রাখা কাচের গ্লাসে গিয়ে লাগলো। আর অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। ব্যথার চোটে সেন্সলেস হয়ে গেছেন তিনি। রুদ্ধ খুব দ্রুতই হসপিটালে অ্যাডমিট করিয়েছে তার বাবাকে। যতই হোক না কেন সে তার জন্মদাতা পিতা বলে কথা। খুব গোপনতার সাথে কেউ একজন এই কাজটা করেছে, কিন্তু কে বা কারা করেছে সেটা এখনো জানা যায়নি। তবে সেটা খুব শীঘ্রই জানা যাবে বলে আশা করা যায়, কেননা শহরের প্রতিটা কোনায় কোনায় এখন পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। খবরটা যেন বাতাসের আগেই সকলের কানে কানে পৌঁছে গেল। মন্ত্রী ফারদিন শাহরিয়ারকে কেউ একজন গুলি করে মারাত্মকভাবে জখম করেছে। হাসপাতালের করিডোরের এক কোণে চেয়ারে মাথা নিচু করে বসেছে রুদ্ধ। হঠাৎ কাঁধে কারো হাত পড়তেই চমকে উঠল সে। মাথা তুলে সেদিকে তাকাতেই তার মাকে অশ্রুসিক্ত নয়নে দেখতে পেল। মানুষটি আজ বেশ অনেক বছর পর এসেছে রুদ্ধের কাছে। রুদ্ধ তার মাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। মাম্মা, কোথায় ছিলে তুমি? তোমায় কত জায়গায় খুঁজেছি জানো তুমি? আমায় কি তোমার একটিবারও মনে পড়লো না? তোমার ছোট্ট রুদ্ধর কথা কি তোমার মনে নেই? বাবাটা, আমি ছিলাম তো কোনো এক জায়গায়। তোমার বাবার খবরটা শুনেই এসে পড়লাম না। হাজার হোক আমার স্বামী হন উনি, একটা অধিকার তো আছে তার প্রতি, তাই না? অধিকারের কথা কানে আসতেই রুদ্ধ তার মায়ের থেকে ছিটকে দূরে সরে আসলো। তার রুদ্ধের কথা একটিবারও মনে পড়ল না। দীর্ঘ 13 বছর পরে সেও তার স্বামীকেই দেখতে এলেন তিনি। জন্মদাত্রী মা হয়েও কেমনে ছেলের কথা মনে রাখলেন না হাফসা বেগম? কি দোষ করেছিল সেদিন সে, যার কারণে তিনি তাদের ছেড়ে চলে এলেন? যার নিমিত্তে তাদের
বাবা ছেলের সম্পর্ক এত তিক্তময় হলো? ওই সে তো এখানে আসার পর রুদ্ধের কথা একবারে জিজ্ঞেস করলো না। জন্ম দেওয়ার পর কি সবকিছু থেকে দায় মুক্তি হয়ে গেলেন তিনি? এতে কি রুদ্ধের অধিকার ছিল না? আকাশ সমান অভিমান নিয়ে অশ্রুসিক্ত নয়নে সে স্থান ত্যাগ করল সে। কি অধিকার নিয়ে তাকে আবার মা বলে ডাকবে রুদ্ধ? ধীর পায়ে এগিয়ে গেল সামনের দিকে, যেখানে ডাক্তার অপারেশন করে বেরোলো সবে মাত্র। তাদের কাছে আসতেই, মিস্টার রুদ্র, ডোন্ট প্যানিক, হি ইজ আউট অফ ডেঞ্জার নাও। তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সো ইট মে টেক টাইম ফর রিগেইন ইজ সেন্স। থ্যাঙ্কস ডক্টর। হ্যাঁ, একটু আমার চেম্বারে আসুন, গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আছে আপনাকে। তারা দুজনেই চেম্বারে গিয়ে বসলো। আপনাকে একটা ইম্পর্ট্যান্ট নিউজ দিব বলেই এখানে ডেকে আনলাম। মিস্টার ফারদিন আউট অফ ডেঞ্জার হলেও আর একটা কথা, ওনার শরীরে স্লো প্রয়োজন অ্যান্ড 3টে বুলেট পাওয়া গেছে, 2টো বাঁ হাতের একদম উপরে এবং একটা ডান পাশের বুকে। স্লো প্রয়োজন ঠিক 1.5 ঘন্টা আগে পুশ করা হয়েছে, যেটা আস্তে আস্তে ওনার শরীরকে নিস্তেজ করে দিতে দিতে একেবারে নিঃশেষ করে দিবে। হোয়াট? কি বলছেন এসব? কিন্তু ওনাকে এই স্লো পয়জন দিবে কে? আমারও ঠিক একই প্রশ্ন। এত সিকিউরিটি থাকার মাঝেও এসব সত্যি আনবিলেবল। আমার মনে হয় এসব আপনার আপন কোনো মানুষের কাজ, না হলে এসব কাজ যেন বিড়ালের গলায় ঘন্টা বাঁধার মতো মনে হচ্ছে। থ্যাঙ্কস ডক্টর, আমায় সঠিক তথ্য দেওয়ার জন্য। ইটস মাই ডিউটি সান, টেক কেয়ার। রুদ্ধ বাইরে চলে এলো। কোথাও তার মাকে দেখতে পেল না, আর দেখতেও চায় না। যে তার খবর রাখে না, তার খবর সে নিয়েই বা কি করবে? আপন যখন আপন রক্তকে দূরে সরিয়ে দিয়ে দীর্ঘ 13 বছর কাটাতে পারে, তাহলে সে কেন পারবে না সারা জীবন কাটাতে? দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে এগোতেই ফোনটা বেজে উঠল। কল রিসিভ করা মাত্রই ওপাশ থেকে খবর এলো, স্যার কাজ হয়ে গেছে। আপনার বাবার ক্ষতি করতে চাওয়া ব্যক্তিটির খবর কিছু পেলেও সেটা ভুয়া মনে হচ্ছে। তবে তুরজন ইনকিয়াত চৌধুরীকে আমরা কিডন্যাপ করে নিয়ে এসেছি। গুড। ওকে কয়েকদিন অনাহারে রাখো। এখন যেহেতু শীতের মৌসুম, প্রতিটা কাপড় খুলে বস্ত্রহীন শরীরে বেঁধে রাখো। কিন্তু স্যার, তোমাকে অর্ডার করেছি, সো ডু ইয়োর জব। ওকে স্যার। ফোন কেটে দিল রুদ্ধ। এর আগে থরথর করে কাঁপছে সে। তুর্জন ইনকিয়াত চৌধুরী। এবার বুঝবি এই রুদ্ধ সাহারিয়ার কি জিনিস। আমার পার্সোনাল প্রপার্টিতে হাত দিয়েছিস না তুই, তোর সেই হাত ভেঙে টুকরো টুকরো করে দিব আমি। আগে কয়েকদিন শীতের আমেজ উপভোগ করে নে। ফোন পকেটে রেখে চলে গেল তার বাবার কেবিনে। চৌধুরী বাড়িতে সকলে মুখ কালো করে বসে রয়েছে। সকলের চোখে মুখে শোকের ছায়া। অনিমাও আতঙ্কে রয়েছে। কি কারণে তুর্জন অপহরণ হয়েছে সেটা বুঝতে পারছে না সেও। কি হয়ে গেল তুর্জনের? বউ ভাতের রাত থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তুর্জনকে। বাড়ির মাঝে ছেলে হঠাৎ এমন হুট করে নিরুদ্দেশ হয়ে যাওয়া যেন কেউই মেনে নিতে পারছে না। যে ছেলে কোথাও যাওয়ার আগে তার মায়ের কান ঝালাফালা করে দিত, সেই ছেলে আজ 2 দিন ধরে নিখোঁজ। বিষয়টা একটু বেশি রহস্যময় লাগছে তুর্জন তুরনের বাবা ইনকিয়াত আনাস চৌধুরীর কাছে। শিল্পপতি বলে শত্রুর অভাব নেই তাদের, কিন্তু পড়লো কি এসব? হঠাৎ কল আসলো তুরনের মোবাইলে। মোবাইল নিয়ে একপাশে চলে এলো সে। একটু টুকরো আগ্রহ নিয়ে সকলে সেদিকে রইল, যেন কোনো খবর পাওয়ার আশায়। কিন্তু সকলের আশায় এক বালতি পানি ঢেলে দিল যখন তুরন এসে অসহায় কণ্ঠে বলল, 22,088 থেকে টিউন সেট করতে কল দিছে, তাই কেটে দিছি। এদের আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, বিপদের উপর আসছে টিউন সেট করতে। যাও কোনো খবর পাও কিনা দেখো। আর সকলে শোনো, বাড়ির ছেলে মেয়েদের কয়েকদিন বাড়ির বাইরে যেতে দিও না। পরিস্থিতি আমার ভালো ঠেকছে না। আমার তুর্জনের কি হবে? আজ 2 দিন ছেলেটার কোনো খবর নেই। আমার মনে হয় এসব আপনার বোনের মেয়ের কাজ। ওই দিন সবার সামনে অপমান করছিল বলে ওরে কিডন্যাপ করাইছে বলে ন্যাকা কান্না জুড়ে দিলেন তুরনের মা কলি চৌধুরী। শাট আপ কলি ভাবি, কি পেয়েছো কি তোমরা? হ্যাঁ, তোমার বড় ছেলের বিয়েতে নিয়ে অনেক চরিত্রে কালি লাগালে, আর আজ নিজের ছেলে নিরুদ্দেশ হয়েছে বলে কি সেটাও ওর নাম দেবে? কি ক্ষতি করেছিল অনি তোমাদের? বাড়িতে যত দোষ হয় সবটাই কি অনির নামে দেবে তুমি? ব্যাস, অনেক হয়েছে।
এর একটা ভিট করতেই হবে এ বাড়িতে, না হলে কেউই কখনো ন্যায় বিচার পাবে না। অনিমার চোখ বেয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। এই দুজন মানুষই তাকে এত ভালোবাসে, তার সাথে করা প্রতিটা অন্যায়ের প্রতিবাদ করেন তারা। তাদের ছাড়া কেমনে থাকবে সে? কিন্তু তাকে থাকতে হবে, মা বাবার স্বপ্ন পূরণের জন্য হলেও। সে এবার অবাক হলো তার বড় মামা ইনকিয়াত আনাস চৌধুরীর কথায়। সে আস্থার হয়ে কথা বলল, আহা আনাফ, থামো তোমরা। আর কলি, তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিছু নেই? কোথায় কি বলতে হয় সেটা কি এখনো জানো না তুমি? অনেক মেয়ে মানুষ, তার এতটা সাহস নেই যে ডিরেক্ট তুর্জনকে কিডন্যাপ করবে। ও এমন করবেও না সেটা বিশ্বাস। এটা এমন কেউ করেছে যার হদিশ আমরা কখনো পাই কিনা সন্দেহ আছে। তাহলে কি করবো বাবা? তুর্যকে তো আমাদের খুঁজে বের করতে হবে। ডিসি মামুনকে কল করে এখানে আসতে বলে ইমিডিয়েটলি। এখন আমরা ওনার সাহায্য ছাড়া কিছুই করতে পারবো না। ওকে। সবাই এখানে বসে থাকলে কি হবে? সবাই সৃষ্টিকর্তার উপর ছেড়ে দাও। যাও, সকলে নিজেদের কাজ করো গিয়ে। আনাস চৌধুরীর কথায় যে যার কাজে চলে গেল। অনিমাও চলে এলো রান্নাঘরে। তার এখনো অনেক কাজ করা বাকি। এসব ভাবলে হবে না তার, তাই কাজে মন দিল সে। কিন্তু ফোনে মেসেজের শব্দে চোখ ঘুরালো সেদিকে। মেসেজ ওপেন করতেই বড় ধরনের একটা শক খেল সে। কি দেখছে সে এটা? ভয়ে অন্তরত্ব থর থর করে কেঁপে উঠল তার। ভয়ে বারবার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে তার। প্রিয় ফুলপুরি, কেমন আছো? ভালো আছো কিংবা খারাপ? খারাপ থাকারই কথা, কেননা চৌধুরী বাড়ির মেজ ছেলে নিখোঁজ বলে। যাই হোক, সেটা আমি করলাম কেন জানো? তাকে আমার প্রেয়সী ফুলপুরিকে অসম্মান করার সাহস কে দিল সেটা জানতে আর বোঝাতে যে আমার ফুলপুরির দিকে চোখ তুলে তাকালে সেই চোখ আমি তুলে নেব কত নিষ্ঠুরতার সাথে। বিকজ অনিমা মেহরুবা ইজ মাই পার্সোনাল প্রপার্টি। শি ইজ অনলি মাইন। তার প্রাপ্য শাস্তি পেয়ে সে আবার চৌধুরী বাড়িতে ফিরবে, তবে সে তার ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং নিয়েই সে বাড়িতে প্রবেশ করবে। বাই, সি ইউ সুন ডিয়ার ফুলপুরি। মেসেজ পড়া শেষে চোখ তুলবে এমন সময় কেউ একজন এসে ফোনটা হাত থেকে নিয়ে নিল তার। সে তাকাতে আরেক দফা ভয় পেল সে। তাহলে কি সবাই আবারও তাকে ভুল বুঝবে? ছোট মামা মামিও কি তাকে ভুল বুঝবে তাহলে? ভয়ার্ত চোখে সামনের মানুষটির দিকে তাকালো অনিমা। ভয়ে বারবার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে তার। কারণ সামনে তার বড় মামি কলি বেগম রক্তচক্ষু নিয়ে রাগান্বিত হয়ে দাঁড়িয়ে রয়েছেন। যে কোনো মুহূর্তে যেন ঝড় বেয়ে দিতে পারেন অনিমার উপর। এ বাড়িতে সবচেয়ে বেশি ভয়ানক ব্যক্তি আর কেউ থাকলে সে একমাত্র এই কলি বেগম। যে কোনো কিছুকে তিল থেকে তাল বানিয়ে ছাড়তে এক বিন্দু পরিমাণ ছাড় দেয় না কিছুতেই। তারই ভাবনার মাঝে ছেদ পড়ল যখন তার বড় মামি ফোনটা চেয়ারে ঠাস করে রেখে কর্কশ কণ্ঠে বলে উঠলেন, কাজকর্ম ছেড়ে দিয়ে মোবাইল চালানো হচ্ছে তাই না নবাবজাদি? ঘরের কাজগুলো কে করবে শুনি? তোর মরা মা? সে তো গত হয়েছে, তাও আমাদের ঘাড়ে তোরে চাপাই দিয়ে। মায়ের সম্পর্কে কটূক্তি শুনে ঘৃণায় 2 ফোঁটা অবাধ্য জল দু চোখ বেয়ে গড়িয়ে পড়ার হাতের উল্টো পিঠে দিয়ে মুছে ফেলল অনিমা। হাতে গালি দিয়ে তাতে কিছু আসে যায় না তার, কিন্তু কথায় কথায় তার মাকে কেন টেনে এনে এই মহিলা সেটা বুঝে না অনিমা। তাদের কোন ধানে যে তার মা পাকা মই দিয়েছিল সেটা জানেই না। অনিমাকে ভাবান্তর হতে দেখে কলি বেগম আবারও তেড়া কণ্ঠে বলে উঠলেন, দুপুরের আগে কাজ সবটুকুই যেন শেষ হয়, না হলে আজ তোর দুপুরের খাওয়া বন্ধ বলে দিলাম। তাদের কথার মাঝে এসে উপস্থিত হলো তুরনের সদ্য বিবাহিত স্ত্রী ফারিহা। সে এসে দেখলো তুরনের মা অনিমাকে যা নয় তাই বলে গাল দিচ্ছে। তাতে ফারিহার ভীষণ খারাপ লাগলো। এই বাড়িতে আসার পর থেকে সে দেখেই চলল কিভাবে অনিমাকে তার শ্বশুর শাশুড়ি আর দেবরও তুরনের চাচাতো বোন তন্নি মিলে হেনস্থা করে। তাতে তার বেশ মায়া লাগে অনিমার প্রতি। সে এও যে জেনেছিল তার স্বামীর সাথে অনিমার সম্পর্ক ছিল, তাতে তার কিছুই যায় আসে না, কারণ এমন সম্পর্ক থাকতে পারে সেটা স্বাভাবিক। যাই হোক, সে বুঝতে পারছে এখন তার শাশুড়িকে কিছু একটা বলে না থামালে তিনি অনিমার গায়ে হাত পর্যন্ত তুলতে পারেন। তাই ফারিহা বলে উঠল, মা, আপনার বাবা ডাকছেন, আপনি বরং ওই দিকটায় যান, আমি আছি এখানে। কলি বেগম তাকিয়ে দেখলো তার ছেলের বউ সামনে দাঁড়িয়ে, তাই সে চুপ হয়ে গেল। গেলাম আমি বলে মুখ বেঁকিয়ে রান্নাঘর থেকে প্রস্থান করলো সে।
আচ্ছা। ছোট্ট স্বরে জবাব দিল অনিমা। ইয়ার নতুন কি, প্রতিদিনই তো এমন কটু কথা শুনতে হয় তার, তাই সয়ে গেছে। কিন্তু মনকে সান্ত্বনা দিল যে অল্পের জন্য ডসে বেঁচে গেল, নাহলে বাড়িতে এতক্ষণে কালবৈশাখীর তুফান বয়ে যেত। ফারিহা অনিমার কাছে গিয়ে তার থুতনি ধরে মাথাটা উপরে তুলে বলল, অনু পাখির কি মন খারাপ? না ফারু আপু, আই এম ওকে। নিম্ন স্বরে উত্তর দিল অনিমা। বিয়ের পর থেকেই অনিমার প্রতি যত্নশীল ফারিয়া। সে আদর করে অনুপাখি বলে ডাক দেয় অনিমাকে, কারণ অনিমা তার চেয়ে বছরখানিক ছোট হবে বলে। তাহলে মাথা নিচু করে আছে যে, ফারুপিকে বলা যাবে নাকি? আসলে মাম্মামকে নিয়ে কিছু বললে। অনিমার কথা কেড়ে নিয়ে ফারিয়া বলে উঠল, শোনো বনুজ, এ নিয়ে মন খারাপ করবে না একদম। তোমাকে যে বড় হতে হবে, তোমাকে এমন কথা বলে অনেকেই তোমার মনোবল ভেঙে দিতে চাইবে। আর তোমার কিন্তু এইসব কথাকেই আপন সঙ্গী হিসেবে নিতে হবে, তবেই না তুমি সাকসেস হবে। কি মানবে তোমার আপুর কথা? আর শোনো, তুমি যেহেতু আমার ছোট, তাই বলি তোমাকে আমি তুই করেই ডাকবো। রাগ করবে না তুমি? না ফারু আপু, তুমি আমার একমাত্র আপুই, তাই তুমি আমাকে তুই বলে ডাকবে, তাতে আমি রাগ করব? প্রশ্নই আসে না। বলে মন ভোলানো মুচকি হাসিটা দিল। ফারিহা এক ধ্যানে অনিমার হাসিটার দিকে তাকিয়ে রইল। অনিমা ফারিহাকে ধাক্কা দিয়ে ধ্যান ভাঙালো। আপু কি দেখছো অমন করে? তোর মিষ্টি হাসিটা, সত্যি আমি মেয়ে হয়ে কিন্তু এখনই হাসি প্রেমে পড়ে গেলাম যে। ভুরু নাচিয়ে কথাটা বলতেই লজ্জায় লাল হয়ে গেল অনিমার মুখ। ধ্যাত, আপুই তুমিও না। লজ্জা পেতে হবে না তো, চল কাজটা সেরে নিই দুজনে একসাথে। বলেই অনিমাকে সাহায্যের জন্য কাজে হাত লাগিয়ে দিল। আপুই আমি পারবো, তুমি বরং রে। ফারিহা অনিমার কথায় রেগে গেল। খানিক রেগে উত্তর দিল, অনু, নো এক্সকিউজ, আমি আজ থেকে তোর সাথে কাজ করব। আর বোন হয়ে বোন কাজে হেল্প করলে দোষের কি নেই। নেক্সট টাইম এমন কথা কখনো বলবি না, ওকে? অনিমা ফারিহার কথার প্রত্যুত্তরে মাথাটা উপর নিচ করলো, যার মানে সে আর কিছু বলবে না। ফারিহা মুচকি হেসে কাজে মন দিল। বল, কি কারণে আমার ফুলপুরিকে এতটা অপমান করেছিলি সেদিন তোর ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে? অ্যান্সার মি ড্যাম ইট। আসলে আমি করতে চাইনি, পরিস্থিতি এমন ছিল বলে করেছি। আর ওকে আমি আমার ভাইয়ার সাথে দেখতে পারতাম না। আমি ভাই, কি ক্ষতি করেছিল সে তোর? বলেই রুম বরাবর একটা পাঞ্চ মারল রুদ্র। বলছি আসলে আমি অনিমাকে পছন্দ করতাম, তাই। তাচ্ছিল্যের হাসি হাসল রুদ্র। পছন্দ করতি? তাহলে অপমান করলি কেন? বলেই ননস্টপ মারা শুরু করে দিল। এমনভাবে মারছে যে সে প্রত্যুত্তরে গগনবিদারী চিৎকার করে চলেছে। আবারও বলে উঠল, তোকে আজ জানে মারলাম না, বিকজ তোকে আরও একটা সুযোগ দিলাম। ফুলপুরির দিকে তাকাতে 100 বার ভাববি, শি ইজ অনলি মাইন, গট ইট? অবশেষে বেশ কিছুক্ষণ পর থামল রুদ্র। দুর্জনের শরীর অসাড় হয়ে এলো। শরীরের প্রতিটা কোণা থেকেই রক্ত ঝরে পড়ছে। এমন রক্তাক্ত অবস্থা করেছে যে তাকে চেনাই যাচ্ছে না সহজে। রুদ্ধ তার গার্ডসদের অর্ডার দিল, মধ্যরাতে জানোয়ারটাকে ইনকিয়াত প্যালেসের সামনে ফেলে আসবে এই অবস্থাতেই? উত্তর দেওয়ার আগেই গটগট করে রুম থেকে বেরিয়ে গেল সে। ফুলপুরি, এমন একটা সময় আসবে যখন তোমাকে কেউ কিছু বলার আগে 10 বার ভাববে। সেটা খুব শীঘ্রই হবে, কজ তুমি এখন থেকে রুদ্ধ শাহরিয়ারের পার্সোনাল প্রপার্টি হয়ে গেছো। আপন মনে বলে উঠল রুদ্ধ। সে দ্রুত তার বাবার রুমে চলে গেল। তার বাবা ফারদিন শাহরিয়ার এখন বেশ সুস্থ আছেন। তার শরীর বিষের প্রভাব কাটিয়ে হালকা রেসপন্স করা শুরু করেছে। তার বাবার রুমে এসে দেখল তার বাবা বিছানায় হেলান দিয়ে বসেছেন। সে তার বাবার রুমে নক করল। বাবাই। অনেকদিন পর ছেলের মুখ থেকে বাবাই ডাকটা শুনে খুশিতে কেঁদে দিলেন ফারদিন শাহরিয়ার। সেই 13 বছর পর আবারও বাবা বলে ডাকল রুদ্ধ। তিনি দ্রুত রুদ্ধকে মাথা ভেতরে নিয়ে এসে অনুমতি দিলেন। রুদ্ধ এসে তার বাবার পাশে বসল। তারপর হাতে থাকা খাবারের প্লেটটা তার বাবার সামনে রেখে এক লোকমা এগিয়ে দিল। খাবার শেষ করে সার্ভেন্টদের না ডেকেই
রুদ্ধ সবটা পরিষ্কার করে এসে বসলো তার বাবার পাশে। তার বাবার হাতে হাত রেখে বলল, বাবা আই এম রিয়েলি সরি। আসলে এতদিন ভুলটা জেনে তোমায় দূরে সরিয়ে দিয়েছিলাম। আজ থেকে কখনোই এমন হবে না বাবা, আই প্রমিস বাবাই। ফারদিন শাহরিয়ার নিজের ছেলের হাতটাকে শক্ত করে ধরে আঁকড়ে ধরে বলে উঠল, আই নো মাই সান, আমি জানি তুমি ঠিকই একদিন তোমার ভুলটা বুঝতে পারবে। আমি জানি না কে তোমার মনে আমার সম্পর্কে এতটা মিথ্যে বীজ ঢেলে দিয়েছিল, তবে যাই হোক সে কখনো শান্তিতে থাকতে পারবে না। ওয়াই দাবে আজ আমি অনেক খুশি। আমিও বাবাই। তবে আমার কানে মিথ্যে বিষ ঢালা অপরাধীটা কে তুমি জানো কি? জানলে হয়তো নিজের কানকেই বিশ্বাস করতে পারবা না। তবে আগেই নিজেকে শক্ত করে নাও। ঘাবড়ে গেলেন ফারদিন শাহরিয়ার। কে সেই ব্যক্তি যে তার সম্পর্কে তার ছেলেকে ভুল বুঝিয়েছিল? তাকে জানতেই হবে। তাই সে নিজেকে সামলিয়ে শক্ত করল, যেন সেই পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখা যায়। বলে উঠল, বলো রুদ্র, আমি জানতে চাই কে সেই কালপিট। রুদ্ধ যার নাম উচ্চারণ করলো তাতেই যেন সেই মানুষটির উপর থাকা বিশ্বাসের কাজটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ফারদিন শাহরিয়ারের। তিনি ভাবতেই পারেনি এমন কাজটা কেউ করবে। নিজের বেস্ট ফ্রেন্ডের এমন অপবাদ কোনো মতেই মেনে নিতে পারছে না ফারদিন শাহরিয়ার। জাহিদ আলী এত বড় অপবাদ রটিয়ে রুদ্ধকে এতটা ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা বলেছিল, তাও রুদ্ধের ছোটবেলায়, যা এতদিনে রুদ্ধের মনে রাগ আর ঘৃণার রূপ নিয়েছে। তাও অন্যের দোষটাও ফারদিন শাহরিয়ারের ঘাড়ে চাপিয়ে দিল জাহিদ। এতটা স্বার্থপর হয়ে গিয়েছিল সে। যাকে এতটা বিশ্বাস করত সেই আজ তার বিশ্বাসটাকে ভেঙে চুরমার করে দিল। এই ছিল তার নাটকীয় বন্ধুত্ব। চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকবার শ্বাস নিল ফারদিন শাহরিয়ার। রাগের ফলে তার শরীরের প্রতিটা কোষ খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে, যেন এই মুহূর্তে জাহিদকে পেলে মাথায় তুলে আছাড় মারবেন। রুদ্ধ টের পেল তার বাবা রেগে গেছে। তার রাগ যখন অতিমাত্রায় বেড়ে যায় তখন তিনি চোখ বন্ধ করে নিজেকে ঠান্ডা করতে জোরে জোরে কয়েকবার শ্বাস নেন। তাই রুদ্ধ তার বাবাকে সেই সুযোগটা দিল। তার বাবা চোখ খুলতেই, বাবাই রেগে গেলে তো হবে না। আমাদের এখন কি করা উচিত সেটা ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত, তাও স্ট্রং অ্যান্ড সেফলি। রুদ্ধের বাবা চোখ বন্ধ করে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নিল। তারপরে থমথমে স্বরে জবাব দিল, কি করতে চাও তুমি? আমার তো ইচ্ছে করছে এই বাসটাকে এক্ষুনি মাটির তলায় পিষে ফেলতে। কুল ডাউন বাবাই, এত উত্তেজিত হলে কাজের কাজ কিছুই হবে না। সর্বপ্রথম তাকে তোমার দেয়া আমাদের বিজনেস প্রপার্টির 1/4 নিয়ে নেয়া। তাই বুঝতেই পারছো কি চাই আমি। তবে কি চাও তুমি? রুদ্ধের দিকে প্রশ্নাত্মক চোখে তাকালো ফারদিন শাহরিয়ার। সেটা না হয় সেই দিনই দেখবে। আমার উপর বিশ্বাস আছে তো? রুদ্ধের হাত শক্ত করে ধরে বলে উঠলেন, পূর্ণ বিশ্বাস আছে আমার, তবে ভয় হয় সে যদি তোমার সাথে খারাপ কিছু করে ফেলে। ডোন্ট ওয়ারি বাবাই, কিচ্ছু হবে না, ট্রাস্ট মি। এই জাহিদ আলী এখনো ঘুঘু দেখেছে কিন্তু ফাঁদ দেখেনি, তাই একটু বেশি করছে। আর তোমাকে জাস্ট একটা ড্রামা করতে হবে এতে, তাহলে সবটা কেল্লা ফাতে। ওকে মাইসান, সবটাই হবে। বাবাই একটা কথা ছিল, জানি না তুমি কথাটা কেমনে নিবা, তবু বলতে চাই। ফারদিন শাহরিয়ার ছেলের লাজুকা টের পেয়ে মুচকি হেসে বললেন, অনিমাকে ভালোবাসো, এটা তো আমার ছেলের বউ হিসেবে আমি অনিমাকেই আনবো, চিন্তা করো না। রুদ্ধ হাঁ হয়ে গেল। ভাবতে লাগলো তার বাবাই জানলো কি করে? তার রুমে তো কেউই যেতে পারে না, তাহলে? এত ভাবাভাবির কিছু নেই, যাও ফ্রেশ হয়ে ডিনার করে নাও, অনেক রাত হয়েছে। রুদ্ধকে কিছু বলার সুযোগ না দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল তার বাবা। তাই আর কোনো উপায় না পেয়ে নিজের রুমের দিকে এগিয়ে গেল রুদ্ধ। তবে রুদ্ধ খুশি হলো যে তার বাবা অনামিকাকে মেনে নেবে। সে যেতে যেতে ভাবতে লাগলো, বাবা আর কখনো লিসাকে নিয়ে বলবে না, কারণ একদিকে সে জাহিদ আলীর মেয়ে, অন্যদিকে এই মেয়েটা দারুণ অসহ্যকর। বন্দুকটা হাতে নিয়ে সামনে রাখা ফুলদানি বরাবর গুলি চালালো 23 বছর বয়সী এক যুবক। এই দিনে সে না চাইতেও তার রাগ প্রচুর পরিমাণে বেড়ে যায়, কারণ আজ তার বাবা মায়ের 12তম মৃত্যুবার্ষিকী। এই দিনই তার বাবা মাকে হত্যা করা হয়েছিল, তাও পরিকল্পিতভাবে।
সে এই দিনটাকে স্মরণ করে হত্যাকারীদের মৃত্যুর পরিকল্পনায় আজ ৫টি বছর ধরে সে খুঁজে চলেছে এই কালপ্রিটদের। তবে পেয়েও গেছে। এখন শুধুই সুযোগের সদ্ব্যবহার করতে পারলেই হলো। তার ভাবনার মাঝে ছেদ পড়ল যখন ফোনটা হঠাৎ বেজে উঠল। সেদিকে চোখ বোলাতেই ঠোঁটে কোণে বাঁকা হাসিটা ফুটে উঠল। ফোন রিসিভ করে ছেলেটা বলে উঠল, সবটা ঠিক তো? হ্যাঁ, তবে তুই ঠিক আছিস তো? আই এম ফাইন। তুই কখন আসবি বললি না যে? সন্ধেবেলা আসছি। বাবার ব্যাপারেও কথা আছে, সাথে এই জাহিদ আলীর ব্যাপারেও। তাকেও তো সরাতে হবে, তাই না? ওকে, তাহলে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। বলে মোবাইলটা রেখে দিল ছেলেটা। অবশেষে আস্তে আস্তে করে ফাঁদে সকলে ধরা দিচ্ছে বলেই বিকট কণ্ঠে হাসি দিল সে। অ্যালসের চাদর অবমুক্ত করে কুয়াশার ধূম্র জাল চিরে পূব আকাশে সূর্য নিজেকে জানান দেওয়ার কাজে ব্যস্ত হয়ে ওঠে। কোমল সূর্যরশ্মিতে ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুগুলো মুক্ত দানার মতো ঝলমল করে। গাছের পাতা থেকে শিশির ঝরে পড়ার টুপটাপ শব্দ আর পাখিদের কলরব আনন্দলিত করে জীবনযাত্রাকে। শীতের সকালের মিষ্টি রৌদ্রের আলো এসে পড়ল ঘুমন্ত রমণীর মুখে। চোখ খুলে তাকিয়ে দেখল চারিপাশটা এখনও কুয়াশায় আবৃত। গতরাতে ঘুমাতে বড্ড দেরি হয়েছিল অনিমার, তাই উঠতেও দেরি হয়ে গেল। তবে অবাক হলো আজ ৮টা বাজতে চলল, অথচ কেউ তাকে ডাকেও নি। ব্যাপারটা বেশ ভাবালো অনিমাকে। অন্যদিন হলে হয়তো এতদিন তার বড় মামির ঝাড়ি খেতে হতো, কিন্তু আজ না দেখতে হয় ব্যাপারটা। ফ্রেশ হয়ে এসে নিচে যাওয়ার জন্য এগিয়ে যেতেই কারো ক্রন্দনরত শব্দ এসে কানে বাজল অনিমার। কে কাঁদছে এত সকালে? আওয়াজটা ঠিক নিচ থেকেই আসছে। দ্রুত পা চালিয়ে নিচে চলে এলো অনিমা। ড্রয়িং রুমে এসে দেখলো সকলে গোল বেঁধে কিছুটা একটা দেখছে, আর ভেতর থেকে কলি বেগমের কান্নার শব্দটাই ভেসে আসছে। কি হলো দেখতে গিয়ে আঁতকে উঠল অনিমা। তুর্জনের বডি পড়ে আছে নিচে, তাও রক্তাক্ত অবস্থায়। মুখটা ঠিকমতো চেনাও যাচ্ছে না, ভয়ে কেউ তার পাশেই ঘেঁষছে না। অনিমার মনে হলো তুর্জনের বা হাত কিছুটা নড়ছে। সে দ্রুত কলি বেগমকে সরিয়ে তার পালস চেক করতেই চমকে উঠল, কেননা তুর্জন এখনও জীবিত। চিৎকার করে বলে উঠল, মামু, মেজদা জীবিত, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলুন। সকলে এতক্ষণ পাথর হয়ে দাঁড়িয়ে থাকলেও অনিমার কথাই যেন প্রত্যেকের টনক নড়ল। তুরন্ত দ্রুত ড্রাইভারকে গাড়ি বের করতে বলে। তুর্জনকে পাঁচাকোলা করে তুলে নিল। দ্রুত গাড়িতে বসিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তুর্জনকে নিয়ে সকলে গেলেও তুর্জনের স্ত্রী ফারিহা, অনিমা আর আসমা বেগম থেকে যায়। রান্না করার সময় হঠাৎ অনিমা বলে উঠল, ফারুপু, আমার না খুব ভয় হচ্ছে মেজদার জন্য। আল্লাহর জন্য সবটা ঠিক করে দেন, মেজদাকে যেন সুস্থ করে দেন। ফারিহা অবাক চোখে তাকালো অনিমার দিকে। এই মেয়েকে এত অপমান করে সত্ত্বেও সে কিনা তুর্জনের সুস্থতা কামন করছে। কিচ্ছু হবে না, তুই নিজের কাজ কর, বাকিটা ডক্টরে সামলাবে। আমার না মাঝে মাঝে মনে হয় তুই কিসে তৈরি, বুঝলি? কেন হঠাৎ এই কথা বলছো যে? এমনি, চল রান্না তো শেষ, ফ্রেশ হয়নি। তরুণ আসবে আবার খাবার নিতে, ছোট মা দিবে খাবার, ওকে? অনিমা ফারিহাকে জড়িয়ে ধরে বলে উঠল, দেখবে সবটা ঠিক হয়ে যাবে। যেই যার রুমে ফ্রেশ হতে চলে আসলো। অনিমার রুমে আসতেই তার মোবাইলে ঠিক একই নাম্বার থেকে আবারও মেসেজ আসলো। চমকে উঠল সে। এবার সে মেসেজ না পড়ে সাথে সাথেই সেই নাম্বারটাতে কল করলো, কিন্তু বরাবরের মতন এবারও ফলাফল শূন্য, কারণ সেই নাম্বারটা বন্ধ। কে সেটার কোনো সন্ধানই পাচ্ছে না অনিমা। হঠাৎ পেছনে কারো গরম নিঃশ্বাস পড়তে ভয়ে জমে গেল সে। কিন্তু এই ভর দুপুরে আবার কে এলো তার রুমে, তাও বলা নেই কওয়া নেই। ভয়ে নিজের জামা খামচে ধরল সে। ধুকপুকে কাঁপছে সে। শীতের মাঝেও কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে ভয়ে। সাহস নিয়ে সেদিকে ঘাড় ঘুরিয়ে তাকাতে অন্তরাত্মা যায় অবস্থা তার, কারণ পেছনে দাঁড়িয়ে আছে স্বয়ং। কে আপনি? মুখে মাস্কে ঢাকা থাকার কারণে আগন্তুক লোকটাকে চিনতে পারল না অনিমা। তাই ভয়ে চোখ মুখ খিচে প্রশ্ন ছুড়ে মারল আগন্তুক লোকটির দিকে, কিন্তু এতে যেন তার বিন্দু মাত্র হেলদোলও নেই। সে এক ধ্যানেই অনিমার দিকে তাকিয়ে আছে, যেন হাজার বছরের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে একেবারেই এক দেখাতে। কিন্তু তার রেসপন্স না দেখেই আবারও পাল্টা প্রশ্ন করল অনিমা, কে আপনি?
এখানে এলেন কি করে? অনিমার বারবার এমন প্রশ্নে বিরক্ত হয়ে আগন্তুক ব্যক্তিটি বলে উঠল, এত প্রশ্ন কেন করো অনু পাখি? আমার কাজটা আমায় করতে দাও না। চমকে উঠল অনিমা। ভাবতে লাগলো, এই সে সাইকো নয় তো যে প্রতিদিন মেসেজ দেয়? তুর্জনকে যে মেরে তার এমন হাল করলো, এই সেই ব্যক্তি নয় তো? না, হতে পারে না, এটা সম্ভব নয়। এই সে হতেই পারে না, কারণ সে ডাকে ফুলপরি বলে, কিন্তু এই লোকটা তাকে অনু পাখি বলে ডাকছে, যেটা তাকে তার ফারুপো মানে তুরনের স্ত্রী ফারিহা ডাকে। তাহলে কি ফারুপুর সাথে এই লোকটার কোনো যোগসূত্র আছে? না, তা হবে কেন? কিন্তু কে এই লোক? কেন সেখানে এসেছে? বারবার তার ছোট্ট মস্তিষ্কে এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জমে গেল অনিমা। ভয়ে মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। সে যে চিৎকার করবে তারও শক্তি লোপ পেয়েছে অনেক আগে। ভয়ে বারবার কথাগুলো তালগোল পাকিয়ে আসছে তার, সাথে থরথর করে কাঁপছে সে। অনিমার মনের এমন অবস্থা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না আগন্তুকটির। মুচকি হেসে এক ধাপ এগিয়ে এলেও অনিমা ঠিক একই জায়গায় স্থির হয়ে রইল, যেন সে এই দুনিয়াতেই নেই। কিন্তু যখন সে অনিমাকে আলতো করে ধরল, ঠিক সেই সময় ঘটল দুর্ঘটনা। মুখ থুবড়ে লোকটির বুকে আছড়ে পড়ল সে। প্রথমে ঘাবড়ে গেল লোকটি। মুখ তুলে দেখল অনিমা ভয়ে সেন্সলেস হয়ে গেছে। বিড়বিড় করে বলে উঠল আগন্তুক লোকটি, ওহ শিট, এ তো সেন্সলেস হয়ে গেছে। আমি কি বাঘ না ভাল্লুক? এত ভয় পাওয়ার কি আছে? ড্যাম! নিজের পরিচয়টা দিলে হয়তো সে এতটা ভয় পেত না। না না, নিজের পরিচয়টা এত সহজে দেওয়া যাবে না। সামান্য ব্যাপারেই সেন্সলেস। তাহলে সামনে যেগুলো হবে সেগুলো সামলাতে পারবে কি করে? স্টুপিড গার্ল। তাড়াতাড়ি পালস চেক করে দেখল সে ভয়ের কোনো কারণ নেই। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। ফোন বের করে কাউকে ফোন করলো। আপুই, ও সেন্সলেস হয়ে গেছে। তুমি যথাসম্ভব তাড়াতাড়ি রুমে এসো। ওপাশ থেকে বলে উঠল, কি করে সেন্সলেস হলো যে ও? বাড়িতে যে শুধু আমি, ও আর ছোট মা আছি, সেই তুই জানিস না কতবার বলতে হয় তোকে? লোকটি আবারও বলল, ডোন্ট প্যানিক, আমি ওর পালস চেক করেছি। সে আমাকে দেখে ভয় সেন্সলেস হয়ে গেছে। অল্পক্ষণের মাঝেই জ্ঞান ফিরবে। তাই বলছি রুমে এসে তো ননদকে দেখ, যাতে কেউ টের না পায়। ওপাশ থেকে আবারও বলে উঠল, আচ্ছা সাবধানে যাবি, কেউ যেন দেখে না ফেলে। আরেকটা কথা, আমার ডাক্তার হওয়াটা না আজ সফল হলো। আমি আমার প্রেয়সীর পালস চেক করে বুঝলাম যে সে ভয়ে জ্ঞান হারিয়েছে। লোকটির কথা শুনে ওপাশের মানুষটি বেশ অবাক হলো। সেন্সলেসের সাথে ডাক্তার হওয়া কিংবা পালস চেকের সম্পর্কটা কি? হিসেবটা মিলাতে না পেরে শেষে বলে উঠল, আচ্ছা যা, পাগল কোথাকার। বলে ফোন রেখে দিয়ে দ্রুত রুমের বাইরে চলে এলো। সে মুচকি হাসিয়ে বিড়বিড় করে বলে উঠল, উপস, তাহলে ডাক্তার হওয়াতেই বেশ ভালোই হলো। আজ আমার প্রেয়সীর কাজে লাগলাম। ডোন্ট ওয়ারি অনুপাখি, সবটাই ঠিক হয়ে যাবে। আমি ঠিক করে দেবো সবটা সময় তোমার পাশেই থাকবো। বলে কপালে উষ্ণ চুমু খেয়ে উঠে চলে গেল সে। যাওয়ার আগে আলতো করে দরজাটা খুলে দিয়ে ঠিক যেদিক দিয়ে এই রুমে প্রবেশ করেছিল সেদিকেই। বেশ কিছুক্ষণ পর চোখ খুলে তাকালো অনিমা। মাথাটা ভারী লাগছে বেশ। পাশে তাকিয়ে দেখলো ফারিহা ভাবান্তর হয়ে বসে আছে, কিন্তু লোকটি আর নেই। ভাবতে লাগলো এত অল্প সময় লোকটা গেল কই? আর ফারুকও আসলো কি করে রুমে? সে তো দরজা আটকে দিয়েছিল। তাহলে দূর, লোকটা হয়তো খুলে দিয়ে চলে গেছে। তাই তাকে দেখে উঠে বসার চেষ্টা করলো অনিমা, কিন্তু পারল না। অনিমাকে উঠতে দেখে ধমক দিল ফারিহা। একদমই উঠবো না, পুরো শরীরটা জ্বরে পড়ে যাচ্ছে। অনিমা অস্ফুট স্বরে বলে উঠল, কিন্তু বলতে দিল না ফারিহা। আজ সারাদিনের জন্য তুই ঘরবন্দি। আর হ্যাঁ, সুস্থ হলে কাল থেকে কলেজে যাবি, কেমন? অবাক হলো অনিমা। কেউ কখনো এমন করে কখনো শাসনও করেনি তাকে। ছোট মামির আদর সব সময় পেয়েছে, কিন্তু তিনি তাকে কখনো শাসন করেনি, কারণ সে কষ্ট পাবে বলে। দু চোখ বেয়ে নোনাজল গড়িয়ে পড়তে লাগলো তার চোখে পানি দেখে রেগে গেল ফারিহা। অনু পাখি, কাঁদবি না একদম। তোর কান্না আমি একদম সহ্য করতে পারি না, সেটা তুই ভালো করে জানিস। তাহলে কাঁদিস কেন? অনিমা ফারিহাকে জড়িয়ে ধরে হো হো করে সশব্দে কেঁদে দিল। ফারুপু, আমায় তুমি এত ভালোবাসো। আই এম সো প্রাউড অফ মি বিকজ কেউ আমায় ভালোবাসে। ফারিহা তাকে বুকে জড়িয়ে নিল।
পাগলি মেয়ে, তুই আমার ছোট্ট বোনের মতো, তাই তোর প্রতি আমার ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক নয় কি? এখন ফ্রেশ হবি, চল। একটা কথা, আজ থেকে বিষাদময় কালো অতীতটার কথা একদমই মাথায় আনবি না, কেমন? মনে রাখবি সেটা কেবল একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন ছিল, যা তোর ঘুম ভাঙার সাথেই উধাও। ওকে, যা চা নে, আমি তোর জন্য খাবারগুলো এনে রাখছি। বলে অনিমার দিকে এক পলক তাকিয়ে চলে গেল সে। ফারিহা যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল অনিমা। কত সুন্দর করে তাকে বুঝিয়ে দিল সে। মাথাটা হালকা ওপর নিচ করলো অনি, যার মানে সে কখনো এই বিষাদময় অতীতটার কথা মাথায় আনবেও না। তবে ভাবতে লাগলো, ফারুকু আমায় জিজ্ঞাসা করলো না কেন আমি কি করে সেন্সলেস হয়ে গেছি। দূর, কী সব হাবিজাবি ভাবছি আমি। হয়তো আবার ভয় পাবো বলে জিজ্ঞাসা করেনি। তাই সে আস্তে আস্তে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। বারবার কল দিচ্ছিস কেন রে ভাই? একটা কাজে গেলাম, সেটাও বুঝবি না তুই? হাতটা ফোল্ড করতে করতে বলে উঠল রুদ্ধ। তা কোথায় ছিলে এতক্ষণ তুই? আর তোর মোবাইলটা বারবার বিজি দেখাচ্ছে কেন? বাবাই কল দিছে তাই হয়তো। তোর বাবা কি তোর প্রেমিকা? দোস্ত, তুই আমারে কি বোকা বানাতে চাস? তা কাজ কি কিছু হলো? ভ্রুকুচকে জিজ্ঞেস করলো রুদ্ধ। কি কাজ? ওই যে অনির ব্যাপারে। বাই দা ওয়ে, তন্নির ব্যাপারটা আমার না বেশ রোমাঞ্চিত করে ভাই। রুদ্ধের বেশ রাগ হলো এই কথাটা শুনে। রুদ্ধ চোখ ছোট করে বলে উঠল, অহন, তুই আমায় সত্যি করে বলতো, তন্নিকে কি তুই ভালোবাসিস না অন্য কিছু? সে তোর মামাতো বোন হয়। আর অনিমার ব্যাপারে কিচ্ছু কি হবে? মামাতো বোন বলে কি বিয়ে করা যায় না? এটাও সত্য যে আমি তন্নিকে চাই, আমার নিজের করেই চাই, বিকজ আই ফিল লাভ অ্যাবাউট হার। খুশি মনে জবাব দিল রুদ্ধ। ওকে, দ্যাটস সো গুড, আই এম সো হ্যাপি। আচ্ছা, অনির কাছে জানা ভাই, জানিস না তোর বোনের প্রতি কতটা অন্যায় হয় তোর মামার বাড়িতে? সবটাই ভালো, তবে তোর মামাতো ভাইদের আমি কখনো ছাড়বো না। মামাতো ভাইদের কথা শুনে রেগে গেল অহন। তুই কি ভেবেছিস তুই বাই চান্স তুই তাদের ছাড়তে পারিস? কিন্তু আমার ছোট্ট বোনটার মন নিয়ে ছিনিমিনি খেলার শোধ আমি সুদে আসলে পূরণ করে দেব। হ্যাঁ, তবে কয়েকটা দিন যাক, তারপরে যাব। তাদের কথার মাঝে রুদ্ধের ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে যা শুনলো তাতেই হাতের ফোনটা পড়ে গেল তার। ধপাস করে অহনের পাশে বসে পড়ল সে। অহন রুদ্ধের ফোন হাতে নিয়ে কানের কাছে নিতেই সেও ঠিক একই কথা শুনল। কথাটা শোনা মাত্রই নিস্তব্ধ হয়ে গেল সে। কি হয়েছে তনির, বল না ভাই। অস্থির হয়ে গেল অহন। রুদ্ধ নিজেই বিচলিত। এমন ঘটনা সচরাচর হয়নি কখনো। তাই হয়তো তন্নি তো দুজনের সাথে হাসপাতালে গিয়েছিল, তাহলে কিডন্যাপাররা তাকে কিডন্যাপ করলো কেমনে? নিজের কাছেই বারবার এমন প্রশ্ন করে যাচ্ছে রুদ্ধ। তবে কিছু একটা ভেবে বলল, অহন ভাই, আমার শান্ত হ, কিচ্ছু হবে না তন্নির। আমার মনে হয় কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই এখানে হয়েছে, না হলে ইটস ইম্পসিবল। কিন্তু কে করবে এসব? ও তো হাসপাতালে ছিল, তাহলে কিডন্যাপ হলো কেমনে? অহনের এমন বিচলিত ভাবটা মোটেও ভালো লাগছে না রুদ্ধের। সে অহনের কাছে এসে হাত চেপে ধরে বলল, বিশ্বাস করিস তুই আমায় অহন? ভরসা আছে তোর আমার উপর? রুদ্ধের এমন প্রশ্নে চমকায় অহন। ভাঙা গলায় সে জবাব দেয়, হ্যাঁ 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 আছে, নিজের চেয়েও বেশি। তুই না আমার বেস্ট ফ্রেন্ড, তাহলে এসব কথা বলছিস কেন আমায়? মুচকি হাসি দিল রুদ্ধ। অহনের হাত দুটো শক্ত করে মুঠো করে নিয়ে বলল, তাহলে তো চিন্তা কিসের ভাই? ও তো আমারও বোনের মতো, তাই না? কাল সকালের মধ্যেই তন্নির খোঁজ নিশ্চয় পাবি, অ্যাট এনি কস্ট, আই প্রমিস। অহন জানে রুদ্ধ যখন কোনো কাজ করবে বলে কথা দেয়, সে কোনো না কোনোভাবে সেই কাজটা হাসিল করেই ছাড়ে। তাই রুদ্ধের প্রতি তার অগাধ বিশ্বাস আছে। দীর্ঘশ্বাস ফেলে অহন বলল, সবটাই মানবো, যে একটাই চিন্তা যাতে খারাপ কিছু হয়ে না যায়। রুদ্ধ ভাবল অহন ঠিকই বলেছে। সে আর কিছু ভাবতে পারল না, তাই সে অহনকে বলে দ্রুত বেরিয়ে যায়। আর তার সকল গুপ্তচরদের ইনফর্ম করে দিল যে আজ রাতের মধ্যেই যেন তন্নির খোঁজ পায়, না হলে তার সাথে খারাপ কিছু হয়ে যেতে পারে। চোখ পিটপিট করে তাকালো তন্নি। মাথাটা সে কোনো মতেই তুলতে পারছে না ক্লোরোফর্মের প্রভাবের কারণে। সে মনে করার চেষ্টা করলো সে এখানে আসলো কেমনে করে। আমি এখানে এলাম কি করে? আমি তো হাসপাতালের ওয়াশরুমের ওইখানে ছিলাম। তাহলে তখন তো কয়েকজন, হ্যাঁ ওরাই আমাকে এখানে নিয়ে এসেছে। তাহলে এটা কি
অনিপুর সাথে করা আমার পাপের ফল। আজ তার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। সেদিনও সে অনিমাকে প্রচুর অপমান করেছিল। এটাই হয়তো রিভেঞ্জ অফ নেচার। আর ভাবতে পারল না সে। হালকা মাথা ঘুরিয়ে চারপাশটা লক্ষ্য করতে চাইল সে। পাশেই দেখতে পেল যে তার মতন আরও অনেকে আছে যারা ঠিক একই রকম অবস্থায় পড়ে আছে। তাহলে কি সে নারী পাচারকারীদের চক্করে পড়েনি তো? তার ভাবনা ভাঙল কিছু লোকদের তীক্ষ্ণ কণ্ঠস্বরে। তাদের কথা ঠিক এমন, সবগুলো এক করতে হবে বস। আজ রাতে আসবে সব কিছু ঠিক আছে কিনা দেখতে, তারপরে কাল সবকটাকে মধ্যপ্রাচ্যে পাচার করে দেওয়া হবে। কথাটা শোনা মাত্রই অন্তরাত্মা কেঁপে উঠল তন্নির। শেষ পর্যন্ত পাচারকারীদের হাতেই শেষ হলো তার জীবন। আর ভাবতে পারল না সে। শুনতে লাগলো বাকিদের কথাগুলো। তাহলে কি করব ভাই? এখানে মন্ত্রীর ছেলে চলে আসলে কিন্তু আমরা সবাই কেস খাবো। তাই যত দ্রুতই সম্ভব কাজগুলো শেষ করতে হবে। সে অনেক মারাত্মক একজন ছেলে। যা সর, মারাত্মক লোক। কি বাল করতে পারবে রে? বড়জোর কয়েকজনকে মারতে পারবে, তার আগে শালাকে পরপর ঘুরা দিয়ে আসবো না। রতন, আমি ঠিক বলেছি। রুদ্র সারিয়ার যেমন নাম, তার ঠিক কাজটাও তেমন মারাত্মক। সাংঘাতিক দাসের লোক সে। তবে এই পর্যন্ত সবকটা মাল সাপ্লাই না করতে পারার কারণও কিন্তু সে। তুই নতুন, তাই কিছুই জানোস না। তাই তোকে নিয়ে আমার যত সব ভয়। এইবার এই পাচারের টাকার পরিমাণও কিন্তু অনেক বেশি, তাই টেনশনটা একটু বেশি। রতন এবার যেন আশার আলো পেয়ে গেল। সমর ভাই কখনো মিথ্যা বলে না। তাহলে কি এই সমর রায় তার বোনকে পাচার করে দিতে চেয়েছিল গত বছর? যেখানে মন্ত্রীর ছেলে তাদের সাহায্য করেছে এই পাচারটাকে ঠেকাতে। এই সমরে কি সেই লোকগুলো যাদের কাছ থেকে সে এতদিন প্রতিশোধ নিতে ঘুরছিল? তাহলে কি সে মন্ত্রীর ছেলেকে সাহায্য করবে? দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল সে। এই পাচারে যে অর্থ সে পাবে তাতে তার মায়ের চিকিৎসার খরচ হয়ে যাবে, সাথে বোনের বিয়েও। কিন্তু পাচারটা না আটকালে সে কখনোই নিজেকে ক্ষমা করতে পারবে না। তাকে ভাবান্তর হতে দেখে আবির বলে উঠল, কি ভাই, ভয় পেয়ে গেলি নাকি? টেনশন নিস না বেটা, আজকে সব কাজ একদম আরামসে হয়ে যাবে। তুই টাকাগুলো পেয়ে যাবি, বুঝছস? মাথা নাড়িয়ে জবাব দিল রতন। আরে না, তেমন কিছু না, চল সিগারেট খাবো, নেশা হয়েছে। বলে রতন চলে গেল। সে জানে আবির খাবে না এখন, তাই সে বুদ্ধি করেই চলে গেল। তাকে যত দ্রুত সম্ভব মন্ত্রীর ছেলে মানে রুদ্ধের নাম্বার সংগ্রহ করে খবর দিতে হবে, না হলে অনেকগুলো মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। দরকার হলে তার মায়ের চিকিৎসা খরচ সে নিজের কিডনি বিক্রি করে চালাবে, তাতেও সে শান্তি পাবে। ফারুকু, এইসব কেমনে হলো? তানবীরের কিছু হবে না তো? সে কেমনে কিডন্যাপ হলো? ফারিহাকে জড়িয়ে ধরে এক নাগারে কথাগুলো বলে থামলো অনিমা। তার পাশে সামনে বিলাপ করে যাচ্ছেন তার ছোট মামি আসমা বেগম, তার একমাত্র সন্তান তন্নি। কি হয়ে গেল মেয়েটার? অনিমা, আমার মেয়েটার কিছু হবে না তো? আমি যে আর মানতে পারি না। তন্নির কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো বল না মা। অনিমা এসে তার ছোট মামিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। হাজার হোক তন্নি তার মামাতো বোন হয়। ফারিহাও এক প্রকার নিস্তব্ধ হয়ে গেল। তার মনে চলছে অন্য চিন্তা, মাথাটা এক প্রকার ফাঁকা লাগছে তার। কি হচ্ছে এসব? কি করবে সে? তার বাবাও তো অসুস্থ, না হলে সে নিজেই তার বাবাকে বলে সব কিছুর খোঁজ নিত। ছোট মা, অনু দেখো, তোমরা কান্না করো না। এমন কেউ আছে যে এগুলো করাচ্ছে, তাও আমাদের সকলের অগোচরে। নিশ্চয়ই এই পরিবারের কোনো শত্রু, যেমন তেমন নয়, একেবারে জাত শত্রু। তোমরা শান্ত হও, দেখবে আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু যে ছিল জাত শত্রু সে তো অনেক আগেই সুইসাইড করেছিল, থেকে 17 বছর আগে। তাহলে এখানে কেই বা হতে পারে এই শত্রু? তোমার ছোট মামা নিশ্চয়ই জানবে হয়তো কে সে। ওদের বাড়িতে আসতে বলো। কি হচ্ছে এসব? আমি কিছুই বুঝতে পারছি না। কাল দুজন তো, আজ আমার মেয়ে। কি চাই তারা? বলে আবারও কান্নায় ভেঙে পড়ল আসমা বেগম। দীর্ঘশ্বাস ছাড়ল অনিমা, সাথে ফারিয়াও। কী বা করার আছে তাদের? তবুও সান্ত্বনা দিতে লাগলো আসমা বেগমকে তারা। আমার আজ রাতের মধ্যেই সবটা খবর চাই। যে করে হোক ওকে খুঁজে বের করো, অ্যাট এনি কস্ট অ্যান্ড উইথ সেফলি। ইয়েস স্যার, উই ডু আওয়ার বেস্ট। ম্যাডামের কিছু হবে না। ইয়েস, সব জায়গায় অ্যালার্ট করে দাও। এই সব কিছুর পেছনে কেউ একজন আছে যা আমাদের অজানা। আরেকটা কথা, কোথাও নারী পাচার হচ্ছে কিনা খবর নাও।
এমনও হতে পারে সে নারী পাচারকারীদের হাতে আটকে পড়েছে। তাহলে কিন্তু বড় সর্বনাশ হয়ে যাবে। আমি এখনই খবর নিচ্ছি, আপনি টেনশন করবেন না, সব কিছু ঠিক আগের মতো হয়ে যাবে। দেখো খবর নিয়ে আমায় ইমিডিয়েটলি জানাও। ওকে স্যার। বলে ফোন কেটে দিল লোকটা। সব ইনফর্মারদের যখন খবর নিতে ব্যস্ত, ঠিক তখনই রুদ্ধের অপর মোবাইলে ফোন আসে। হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার, তবু রিসিভ করলো সে। ওপাশ থেকে যেটা বলল সেটা শুনে রুদ্ধের অধরের কোণে বাঁকা হাসিটা আবারও ফুটে উঠল। আজ হয়তো কারো শেষ দিন হতে চলেছে, নয়তো কোনো মুখোশধারীর মুখোশ উন্মোচন হতে যাচ্ছে। অনেক হয়েছিল লুকোচুরি মিস্টার জাহিদ আলী, এবার দেখবেন আসল খেলা। অন্ধকারে বাঁকা হেসে বলে উঠল একজন তরুণ। এতক্ষণ পেছনে ফিরে নিজের সাঙ্গ পাঙ্গ নিয়ে পাচারের ব্যাপারে কথা বলছিল বলে তরুণটির উপস্থিতি টের পায়নি জাহিদ আলী, কিন্তু পরিচিত মানুষের কণ্ঠস্বর শুনে ঘাবড়ে গেল তারা সকলে বন্দুক তাক করলেও জাহিদ আলীর ইশারায় নামিয়ে নিল। আবার মানুষটির দিকে তোতলিয়ে বলে উঠল, কে 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 তুমি? আর কি করবে তুমি? আবারও অধরের কোণে বাঁকা হাসিটা ফুটে উঠল ব্যক্তিটির মুখে। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই পুরো ঘর জুড়ে আলোকিত হয়ে উঠল মুহূর্তেই। সামনের ব্যক্তিটির দিকে তাকাতেই ভয়ে দু কদম পিছিয়ে গেল জাহিদ আলী। বিস্ময়ের সাথে অস্ফুট স্বরে বলে উঠল, রুদ্ধ, তুমি এখানে? ওহো, ভয় পেলেন বুঝি? আপনার মতন একখান সাহসী মানুষের যদি এত ভয় থাকে তাহলে আমাদের কি হবে বলুন তো? সো ডোন্ট প্যানিক। তা কি কারণ এখানে আসা এত নামডাকওয়ালা একজন মানুষের? এসে গল্প করছেন তাও 2 টাকার কয়েকটা মানুষের সাথে? নাক ছিটকালো রুদ্ধের এহেন নাক ছিটকানো আর ভাবলেশীন কথায় কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম বেয়ে পড়ছে, চোখের কার্নিশ বেয়ে। রুমাল দিয়ে ভালো মতো মুখটা মুছে নিল জাহিদ। ভয়ে ভয়ে বলে উঠল, এই এমনি। রেগে গেল রুদ্ধ। এখানেও মিথ্যে বলা শুরু করেছে। রুদ্ধের এতটা রাগ আগে কখনো দেখেনি জাহিদ। সোজা এসে কলার চেপে ধরে বলে উঠল, ইউ রাস্কেল, কি ভেবেছেন? হ্যাঁ, নিজেকে কি বেশি চালাক মনে করেন? জানেন না অতি চালাকের গলায় দড়ি? ঠিক আজও আপনার গলায় ঝুলবে আপনার চালাকির সেই দড়ি। বুঝলেন মিস্টার জাহিদ আলী ওরফে ব্ল্যাক ডগ? রুদ্ধের কথা শুনে ভয় যেন খাবলে ধরল। সে তার গোপন নাম ব্ল্যাক ডগ জানলো কেমনে? তার ভাবনার মাঝে রুদ্ধ আবারও তাঁতানো কণ্ঠে বলে উঠল, আমায় আমার বাবার নামে মিথ্যা অপবাদ শুনিয়ে আমাদের সম্পর্ক আলাদা করার চেষ্টায় ছিলেন, সফল হলেন না। তারপর নিজের মেয়েকে দিয়ে বাবার ব্রেন ওয়াশ করার চেষ্টাও করেছিলেন, তাতেও সফল হলেন না। হ্যাঁ, সফল হয়েছিলেন আমার বাবার 1/4 সম্পদ নিজের নামে করে, কিন্তু আফসোস সেই সম্পদ আবার আমাদেরই থেকে গেল। আর সেটার খবর পেয়েই আমার বাবাকে মারতে লোক লাগিয়ে গুলি করে মারতে চেয়েছিলেন, কিন্তু সৃষ্টিকর্তার কৃপায় সেটা হলো না। তার আগে নিজের আপন বড় বোন মানে আমার মা মিসেস হাফসা বেগম, যাকে মা বলতে আমার ঘৃণা হয় এখন, সে মানুষটিকে সকলের চক্ষু আড়াল করে আমাদের বাড়িতে প্রবেশ করিয়ে বাবাইয়ের খাবারে স্লো পয়জন মিশাতে সাহায্য করেছিলিস। কিন্তু আমাদের উপর সৃষ্টিকর্তার রহমত ছিল বলে সেই যাত্রাতেও বাবাই বেঁচে গেলেন। কিছুক্ষণ থেমে আবারও বলে, আর আজ শেষমেশ চৌধুরী বাড়ির মেয়েকে কিডন্যাপ করেছিস, তাও যাদের খুন করেছিলে আজ থেকে 13 বছর আগে একটা মিথ্যে কেস থেকে নিজেকে বাঁচাতে। তাদের ছেলে অহনের প্রিয় মানুষটাকে কিডন্যাপ করেছিস পরিকল্পনা মাফিক। কিন্তু দেখ সর্বশেষে কি হলো। পাচার তো দূরে থাক, একচুল পরিমাণ কেউ নড়তেই পারবে না। দেখ সর্বক্ষেত্রেই তুই ফেল। অনেক বলে ফেলেছিস, এবার তুই শেষ রুদ্ধ। আচমকা রুদ্ধের দিকে বন্দুক তাক করে বলে উঠল জাহিদ আলী, আগে নিজেকে তো বাঁচা, তারপর না হয় আমাকে মারিস। বলে কাউকে ইশারা করলো। সাথে সাথে জন সাতেক আর এ বিয়ে এসে ধরে একটা গাড়িতে তুললো জাহিদ আলী ও তার সাঙ্গপাঙ্গদের। রুদ্ধ চলে এলো সেই ঘরে যেখানে এখন অহন, রতন আর তন্নি রয়েছে। সেখানে গিয়ে অহনকে সুযোগ দিয়ে রতনকে নিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, তখন নিজের বিবেকের কথা শুনে অনেক কষ্টে রুদ্ধের নাম্বারটা সংগ্রহ করেছিল। তারপরে রুদ্ধকে সবটা খুলে বললে সে দ্রুততার সাথে এখানে চলে আসে। সাথে তন্নির একটা ছবিও আনে, যেটা রতনকে দেখালে সে বলে তন্নিকে আজ ধরে এনেছিল তারা জাহিদ আলীর কথায়। এই আপনি আমায় ছুলেন কে? আমাকে এমন করে
জড়িয়ে ধরে আছেন কেন? অহন তন্নিকে ছোঁয়া মাত্রই কথাটা বলে উঠল তন্নি। নিজের ভালোবাসাকে জড়িয়ে ধরবো না তো কি কোলবালিশকে জড়িয়ে ধরবো মিস এলোকেশী? কেঁপে উঠল তন্নি। এতটা কাছে এসে কখনো কোনো পুরুষের নিকটে যায়নি, আজ যতটা না অহনের কাছাকাছি এসেছে সে। জড়ানো কণ্ঠে বলে উঠল, এত যখন ভালোবাসেন তাহলে আমার কিডন্যাপের সময় কোথায় ছিলেন? তন্নিকে শক্ত করে জড়িয়ে ধরল অহন। অপরাধীর ন্যায় বলে উঠল, সরি এলোকেশী, আমি সত্যিই জানতাম না এই নিকৃষ্ট মানুষগুলোই তোমাকে কিডন্যাপ করবে। অ্যান্ড আই প্রমিস, এই অহন মেহবুব বেঁচে থাকতে তোমাকে কেউ ছুতেও পারবে না, বিকজ তুমি একান্তই আমার। আই প্রমিস উইথ ইউ। অহন মেহবুব নামটা শুনে চমকে উঠল সে। এ তো তার ছোটবেলার প্রিয় মানুষটির নাম। তার মানে অনিমার ভাই এসেছে, তার অনিপুর ভাই। এবার বেশ অভিমান হলো তন্নি। অভিমানী কণ্ঠে বলে উঠল, এতই যখন ভালোবাসেন তাহলে এতগুলো বছর দূরে ছিলেন কেন? আমার কথা কি তখনও মনে পড়েনি আপনার? সে কখন দেখেছিলাম আপনাকে। অভিমান হয়েছে না আমার উপর খুব, সবটাই পুষিয়ে দেবো, বুঝেছেন ম্যাম?